আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। স্ট্রাকচারাল মেকানিক্সের ভরকেন্দ্র অধ্যায়ের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগতম। তো এই লেকচারে আমি বলছিলাম এখানে আমি দুইটা প্রমাণ করাবো তোমাদেরকে। তো একটা প্রমাণ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে, আর এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তো ত্রিভুজের ক্ষেত্রে যেটা সেটা আমরা একটু পরে করি, আগে আমরা করব হচ্ছে আয়তক্ষেত্রেরটা। ঠিক আছে, এজন্য আমি এখানে একটা আয়তক্ষেত্র আঁকায় নিছি, যেখানে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে বি এবং এটার গভীরতা আমরা নিতে পারি হচ্ছে কত, ডি। তাই তো, আয়তক্ষেত্রের প্রস্থ এবং গভীরতা কত হয়, ডি হয়। ঠিক আছে, তো এই সকল প্রমাণের ক্ষেত্রে তুমি সরাসরি এই সেকশন নিয়ে কাজ করতে পারবে না, ডিরেক্টলি বড় সেকশন নিয়ে কাজ করে প্রমাণ করা এখানে টাফ। তো সেই ক্ষেত্রে কি করতে হয়, এখানে ছোট্ট একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করে নিতে হয়, নেওয়ার পরে সেটাকে ইন্টিগ্রেশন করতে হয়। এখন আসো, ইন্টিগ্রেশন জিনিসটা কি? ইন্টিগ্রেশন হচ্ছে, তোমরা ম্যাথ টুতে করছিলা, ইন্টিগ্রেশন হচ্ছে কোনো ছোট একটা জিনিসকে যখন আমরা বড়তে রূপ দিতে চাই তখন সেটাকে ইন্টিগ্রেশন করি বা লিমিট সেট করে দিই। ধরো একটা লাইন আছে, এই লাইনের এতটুকুর মান তোমার জানা আছে, এটা ছোট্ট একটা অংশ, ধরো ডিএক্স একটা মান তোমার জানা আছে বা ডিওয়াই মান জানা আছে। তো তুমি এই মানটার যদি ইন্টিগ্রেশন করো লিমিট দিয়ে, ধরো এখানে H1, এখানে কত হইতে পারে, H2 আছে সাপোজ, তাহলে আর দুইটা লিমিট থাকবে, একটা লোয়ার লিমিট আর একটা আপার লিমিট। ধরো একটা H1 আর একটা কি H2, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, সেটা তোমরা জানো। তো মাঝখানে আমি যে কোনো একটা মান সাপোজ ধরলাম, এখানে এক্স ধরলাম, এমনি এক্স ডিএক্স আছে। ঠিক আছে, তো যখন এইরকম হবে যে ছোট্ট একটা মানের সাপেক্ষে তোমাকে একটা সম্পূর্ণ অংশের মান বের করতে হবে, তখন সেখানে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলে কি পাবা, ছোট্ট একটা জিনিসকে তুমি লিমিটের মাধ্যমে, সীমার মাধ্যমে রেখে এটাকে কি করতে পারবা, বড় করতে পারবা। ঠিক আছে, এটাকে বলা হয় কি, ইন্টিগ্রেশন। ঠিক আছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন যখন করব তখন আমাদের অবশ্যই একটা ক্ষুদ্র ফালি লাগবে। তো আমরা এটার ক্ষেত্রেও ক্ষুদ্র ফালি থেকে এই প্রমাণটা করব। যে কারণে দেখো আমি এখানে লিখে রাখছি যে এ বি সি আয়তক্ষেত্রের ভূমি হতে ওয়াই দূরত্বে ডিওয়াই ক্ষুদ্র ফালি বিবেচনা করি। তাহলে এ বি সি ডি, এ বি সি ডি একটা কি আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রের ভূমি হতে ওয়াই দূরত্বে ডিওয়াই ক্ষেত্রফালি বিবেচনা করি। এখন ক্ষুদ্রফালির ক্ষেত্রফল ডিএ ইজ ইকুয়াল টু বি ইন্টু ডিওয়াই। এখন এই যে এতটুকু হচ্ছে ডিওয়াই, আর এটা যদি বি হয় তাইলে বলো তো এটার প্রস্থ কি বি হবে না? হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই জন্য এখানে বি ইন্টু কি হয়েছে, ডিওয়াই হয়েছে। আর ক্ষুদ্রফলের ভরকেন্দ্র, আমরা ভরকেন্দ্রের সূত্র গত লেকচারে কি দেখছিলাম, যে এ ওয়ান যদি ওয়াই বার হয় তাহলে এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু ডিভাইড বাই এ ওয়ান এ টু। যদি একাধিক সেকশন থাকে, ধরো দুইটা সেকশন থাকলে এই সূত্র। এটা তোমাদের খাতায় উঠানোর প্রয়োজন না, এটা নর্মালি বোঝানোর জন্য আমি লিখছি এটা। তো এইটার দিকে যদি তুমি খেয়াল করো, তাহলে এই ক্ষুদ্র ফালির ক্ষেত্রফলকে কি কি দ্বারা প্রকাশ করছি আমরা, ডি এ দ্বারা। এবং এই ডি এ পর্যন্ত দূরত্বকে কি দ্বারা প্রকাশ করছি, ওয়াই দ্বারা। তাহলে এই সূত্র অনুযায়ী তুমি একটা জিনিস দেখো, আমি এ ওয়ানের জায়গায় নিছি ডি এ, ওয়াই ওয়ানের জায়গায় নিছি কি শুধু ওয়াই, আর নিচে কি নিছি ডি এ। তাহলে এটা থেকে এই সূত্র আসলো না বলো, এটা থেকেই তো আসলো, তাই না? তাহলে এটা কিন্তু তোমাদের যে এই অংশটা একদম মুখস্থ রাখতে হবে, মানে মানে এই প্রমাণ করার জন্য শুধু মুখস্থ রাখতে হবে এমন না, এটা আমাদের মেইন যে সূত্র আছে সেই সূত্র থেকেও আমরা এটা মনে করে এখানে নিয়ে আসতে পারি। বুঝাতে পারলাম? আচ্ছা, এখন দেখো এটা কি ক্ষুদ্র ফালির ভরকেন্দ্র। তাহলে আমি এখনই কি বললাম, ক্ষুদ্র ফালির ভরকেন্দ্র আমরা এখানে পাইছি। তো ক্ষুদ্র কোনো কিছু সাপেক্ষে যদি আমরা বড় কিছু নির্ণয় করতে চাই, তাহলে সেটাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই জিনিসটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন করব। তার আগে আমরা লিখব অতএব সম্পূর্ণ অংশের ভরকেন্দ্র, সম্পূর্ণ অংশের কি কেন্দ্র, ভর কেন্দ্র। এটাকে আমরা ওয়াই বার দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করব, ওয়াই বার দ্বারা এটাকে প্রকাশ করব। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখা একটা জিনিস, সেটা হচ্ছে আমি এটাকে গভীরতা ধরছি কত, ডি না? তাহলে এইখানে হবে আমার জিরো, মানে রেফারেন্স লাইন তো এটা, তাই না? তো রেফারেন্স লাইন বরাবর এটা কত, জিরো রেখা। তাহলে এটা যদি জিরো রেখা হয় তাহলে সর্বোচ্চ বিন্দুতে দূরত্ব আমার কত হবে, এখানে হবে ডি, তাই না? এখানে জিরো, আর এখান থেকে আস্তে আস্তে বাড়ছে, এই ডি দূরত্ব বেড়ে গেছে, জিরো থেকে পুরোটা বাইরে বেড়ে যখন এখানে আসছে, তখন এই বিন্দুর মান হচ্ছে কত, ডি, মান কত হচ্ছে, ডি। তাহলে এখানে আমরা যখন লিমিট সেট করব, ধরো এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, ইন্টিগ্রেশন অফ নিচে হচ্ছে জিরো, লোয়ার লিমিট জিরো এবং আপার লিমিট কত এখানে আছে, ডি। তাই লোয়ার লিমিট জিরো, আপার লিমিট ডি। ঠিক আছে, এরপরে ডি এ ওয়াই ডিভাইডেড বাই ডি এ। ঠিক আছে,
এরপরে আসো, তারপরে 0 আর ডি লিমিট দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, নিচে কি আছে, এখানে ডিএ আছে, তো ইন্টিগ্রেশন অফ dx ইজ ইকুয়াল টু লেখা যায় হচ্ছে x। তো সেই মানে এই শর্ত অনুযায়ী আমরা কিন্তু এখানে ডিএ কে সরাসরি কি লিখতে পারি, এ লিখতে পারি। তাহলে আমাদের ডিএটা যদি এ হয়ে যায়, উপরে থাকলো ডি, নিচে 0, আর এখানে ডি এ ওয়াই ডিভাইডেড বাই, তাহলে কে থাকলো, এ হইল, তাই না? এই ক্ষেত্রে আমরা এটাকে যদি আলাদা করে ভাঙানোর চেষ্টা করি, 1 ডিভাইডেড বাই এর মান কত, এর মান হচ্ছে এই যে পুরো অংশের ক্ষেত্রফল। তাহলে পুরো অংশের ক্ষেত্রফল এখানে বি হচ্ছে প্রস্থ, ডি হচ্ছে গভীরতা, তাহলে এটার ক্ষেত্রে এ কি হবে, এ ইজ ইকুয়াল টু বিডি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে এর মানটা তুমি বসাই দাও বিডি, ঠিক আছে? আচ্ছা, ইন্টিগ্রেশন অফ 0 থেকে ডি পর্যন্ত লিমিট। তাহলে ডি এ কে যদি আমরা ভাঙাই তাহলে আবার কি পাবো, বি ডি ওয়াই পাবো। তাহলে বি ডি ওয়াই, ঠিক আছে? এখন দেখো এই বিটা কিন্তু ধ্রুব, বিডি ওয়াই ইন্টু এই পাশে আবার ওয়াই আছে। এই যে বিটা আছে, সেই বি আর এই বি কেটে যাবে, এটা নিচে আছে, এটা কোথায় আছে, উপরে আছে। তাহলে এইটা আর এটা তুমি কি করতে পারো, কেটে দিতে পারো। তাহলে আমার থাকলো কি এখানে 1 ডিভাইডেড বাই ডি ইন্টিগ্রেশন অফ ডি বি ওয়াই ডি ওয়াই। ওয়াইটা সামনে নিলাম, ডি ওয়াইটা কোথায় নিলাম, পরে নিলাম। বুঝাতে পারলাম এখানে? তাহলে এখানে কি করছি আরেকবার দেখো, এটা যেটা আছে সেটাকে ভাঙলাম, বিডি হলো, এই ডি এটাকে ভাঙলাম, বিডি ওয়াই হইলো, ওয়াইটা ওয়াই থাকলো। এখানে এই বিটা হচ্ছে ধ্রুব আর এই বিটা কি এখানে ধ্রুব। তাহলে এই বি কেটে গেল, তাহলে থাকলো কি ডি ওয়াই ইন্টু ওয়াই। তাহলে ওয়াইটা সামনে নিয়ে আসলাম, ডি ওয়াই হলো। এখন ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু লেখা যায় এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো এই ফর্মেটে এখানে আসে না, এই সূত্রগুলো একটু সাইড নোটে লিখতে পারো, পরীক্ষার খাতায় না লিখলেও নোট খাতায় এগুলো লিখে রাখবে, তাহলে ভবিষ্যতে তুমি যখন এসিএম জিনিসটা করতে যাবা তখন সূত্র দেখলে মাথার মধ্যে চলে আসবে। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এর সূত্রের সাথে এখানে মিলে গেছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, 1 ডিভাইডেড বাই ডি, আর এটা লিখবো হচ্ছে এই সূত্রটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। আর সূত্র ফালানোর পরে থার্ড ব্র্যাকেট চলে আসে, ইন্টিগ্রেশনে সূত্র ফালানোর পরে কে আসে, থার্ড ব্র্যাকেট চলে আসে, থার্ড ব্র্যাকেট চলে আসে, এবং লোয়ার লিমিটটা হয় নিচে, আপার লিমিটটা হয় হচ্ছে ওপরে। এরপরে 1 ডিভাইডেড বাই ডি থাকলো। এখন দেখো এখানে এক্স স্কোয়ারের জায়গায় একবার ডি বসবে আর একবার বসবে 0, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এটা এটা সূত্র কি, ধরো এই থার্ড ব্র্যাকেটের মধ্যে নিচে দুটো লিমিট দেওয়া আছে, তাহলে এই লিমিটকে যদি তুমি ভাঙাতে চাও তাহলে তোমাকে আপার লিমিট মাইনাস কি করতে হবে, লোয়ার লিমিট বসাইতে হবে। কার জায়গায়, ও সরি এখানে এক্স স্কোয়ার লিখে ফেলছি, এটা হবে ওয়াই স্কোয়ার, যেহেতু ওয়াই আছে, এক্স এর সূত্র কিন্তু এখানে আছে কি ওয়াই, এই জন্য ওয়াই স্কোয়ার হবে। ওকে, তাহলে এই ওয়াই স্কোয়ারের জায়গায় একবার বসবে ডি আর একবার বসবে 0। তাহলে এই যে টু যেটা আছে সেটাকে আমরা বাইরে বের করে নিয়েছি, 1 ডিভাইডেড বাই 2 আপার লিমিট ওয়াই এর জায়গায় বসলো একবার ডি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, অর্থাৎ ওয়াই এর জায়গায় একবার ডি, মানে ওয়াই আপার লিমিট বসাইছি, আপার লিমিট আছে এখানে ডি আর লোয়ার লিমিট আছে এখানে কত 0। তাহলে ওয়াই এর উপরে স্কোয়ার থাকার কারণে ডি স্কোয়ার হয়েছে আর 0 স্কোয়ার হয়েছে। এখন আসো তাহলে 1 ডিভাইডেড বাই 2d ইন্টু ডি স্কোয়ার, এটা তো দাম নাই, আছে নাই, তাহলে এই ডি আর ডি স্কোয়ার কাটলে কয়টা ডি থাকবে, একটা। তাহলে কিন্তু আমরা এখানে অটোমেটিক্যালি বলে দিতে পারতেছি এখানে কত হবে, ডি ডিভাইডেড বাই 2। এটাই আমাদের কাছে প্রমাণ করতে বলছে, প্রুভড। তাহলে ওয়াই বার ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই 2 প্রমাণিত হয়ে গেল। বুঝছো? বলো। আশা করি বুঝতে পারছো, একদম সহজ একটা প্রমাণ। জাস্ট এখানে ভরকেন্দ্রর ক্ষেত্রফল, ক্ষুদ্রফলের ক্ষেত্রফল নিবা, ক্ষুদ্রফলের ভরকেন্দ্র নিবা, ক্ষুদ্রফলের সাপেক্ষে সম্পূর্ণ অংশের ভরকেন্দ্র আমরা যখন বের করব তখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশনের ডিএ কে ইন্টিগ্রেশন করলে এ হইলো, এবং এখানে যেটা থাকলো সেটাকে আমরা যখন ভাঙাবো বিবি কেটে যাবে, তারপরে ওয়াই ডি ওয়াই, এক্স ডিএক্স এর সূত্র এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ এটা মূলত এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র, কিন্তু আমরা শর্টকাটে এটা ইউজ করব। ঠিক আছে, আমরা অত বড় মানে মেইন যে সূত্র আছে সেদিকে যাচ্ছি না, শর্টকাট সূত্র ইউজ করতেছি। আচ্ছা, তাহলে এখানে 1 ডিভাইডেড বাই ডি আর এটা থাকলো। এরপরে দেখো কি করছি, এখানে সূত্র বসাইছে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2, এরপর আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিবা, কাটাকাটি করবা, প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখানে আয়তক্ষেত্রের প্রমাণটা করে ফেললাম। এখন আমরা দেখব ত্রিভুজের প্রমাণ। তাহলে চলো এখন আমরা দেখি ত্রিভুজের ভরকেন্দ্র নির্ণয় যে সূত্রটা আছে সেটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি। ফার্স্ট অফ অল এরকম একটা চিত্র আঁকাবা, চিত্রটা বোঝায় এখানে এ বি সি একটা ত্রিভুজ, যে ত্রিভুজের আমরা ভরকেন্দ্র নির্ণয় করব।
এর জন্য আমাদেরকে এখানে একটা ক্ষুদ্র ফালি নিতে হবে। আগেই বলছি কেন, কারণ ক্ষুদ্র সাপেক্ষে আমরা বড়টা নির্ণয় করে থাকি। তাহলে ক্ষুদ্র ফালিটা এখানে কত নিছি, ডিওয়াই নিছি, এবং এই ক্ষুদ্র ফালিটা বিসি বা এটার ভূমি যেটা আছে ত্রিভুজের, এই ভূমি হতে ওয়াই দূরত্বে নিছি। তাহলে ভূমি হতে ওয়াই দূরত্বে কি হচ্ছে, ডি ওয়াই। ভূমি হতে ওয়াই দূরত্বে ডিওয়াই ক্ষুদ্র ফালি আমি বিবেচনা করলাম, যে ক্ষুদ্র ফালির দৈর্ঘ্য এম এন বা এস, মানে এটার যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে এস, এবং প্রস্থটা কত হবে তাহলে ডিওয়াই। ঠিক আছে, এরপরে এটা টোটাল হাইট এইচ এবং ভূমি হচ্ছে বি, প্রস্থ হচ্ছে বি। এখন আসো এই জায়গায় শুরু করবা কিভাবে, মনে করি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে হাফ ইন্টু ভূমির মান বি, উচ্চতা কত এখানে এইচ। ঠিক আছে, এরপরে দেখো ত্রিভুজটির ভূমি হতে ওয়াই দূরত্বে ডিওয়াই ফালি বিবেচনা করি। এই যে যেটা বললাম, ওয়াই দূরত্বে ডিওয়াই ফালি বিবেচনা করা হয়েছে। এরপর ক্ষুদ্র ফালির প্রস্থ এস ইজ ইকুয়াল টু বি ইন্টু এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এইচ। এটা এস এর সূত্র কই থেকে নিয়ে আসলাম দেখো, এটা মূলত তোমরা যদি মুখস্থ রাখো তাহলে রাখতে পারো, কারণ এটা সংক্ষিপ্ততে আসলে এত বড় করার প্রয়োজন নাই। তারপরে এটা মানে মেইনলি এটুকু দিলে ভালো হয়, 4টা লাইন দিলে ভালো হয়। দেখো এই সম্পূর্ণ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবং এ এম এন ত্রিভুজ দুইটাই কি সমকোণী ত্রিভুজ, দুইটাই সমকোণী ত্রিভুজ না? তাহলে দুইটাই সমকোণী ত্রিভুজ এবং দুইটার এই কোণ এবং নিচে সবগুলো কোণের মান কিন্তু সমান। তাহলে এই কোণ, এটা যখন এই টাইপের দুইটা ত্রিভুজ একসাথে আসে তখন এদেরকে বলা হয় সর্বসম ত্রিভুজ, অর্থাৎ একটার সাথে আরেকটা সব কিছু মিল আছে, শুধুমাত্র বাহুর যে দৈর্ঘ্যগুলো আছে সেগুলো বাদে, কোণগুলো সবগুলো মিল আছে। ঠিক আছে, তাহলে এটাকে বলতে পারি কি সর্বসম একটা ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি সর্বসম, এটাকে সর্বসম চিহ্ন ত্রিভুজ এ এম এন। ঠিক আছে, তাহলে দুইটা যদি সর্বসম হয় তাহলে এই দুইটার লম্বদ্বয়ের অনুপাত এবং ভূমিদ্বয়ের অনুপাত হবে সমান। লম্বদ্বয়ের অনুপাত এবং ভূমিদ্বয়ের অনুপাত কি হবে, সমান হবে। তাহলে দেখো এখানে ভূমি আছে এম এন, এটার ভূমি কত বিসি। তাহলে এ বিসির ক্ষেত্রে আমি এম এন ডিভাইডেড বাই কি নিতে পারি, বিসি। দেখো এম এন এটা কিসের ক্ষেত্রে, এ এম এন এর ক্ষেত্রে, অর্থাৎ সহজভাবে বলতে গেলে এই দুইটা হওয়াই, এখানে লিখি হও আই, এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ায় এদের লম্বদ্বয় বা ভূমিদ্বয় আগে নিচ্ছি। এটার ভূমি ছোট ত্রিভুজের ভূমি এবং বড় ত্রিভুজের ভূমি, ছোট ত্রিভুজের ভূমি হচ্ছে এম এন, বড় ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি। এই দুইটার অনুপাত এবং ছোট ত্রিভুজের লম্ব এ এম এবং বড় ত্রিভুজের লম্ব এ বি, এই দুইটার অনুপাত কি হয়েছে, সমান হয়েছে। লম্বদ্বয়ের অনুপাত ইজ ইকুয়াল টু ভূমিদ্বয়ের অনুপাত। তাহলে এম এন এর মান এখানে কত এস, বিসি এর মান কত বি, এ এম এর মান কত এ এম। দেখো টোটাল হাইট হচ্ছে তোমার এইচ, তো এইচ থেকে ওয়াই যদি আমি বাদ দেই তাহলে এতটুকু হাইট পেয়ে যাব, পাবো কি না? এই জন্য এখানে কত হবে এইচ মাইনাস ওয়াই, এইচ মাইনাস ওয়াই। তাহলে আমি এ এম এর জায়গায় লিখলাম এইচ মাইনাস ওয়াই, আর এ বি টোটাল হাইটটা কত আছে এখানে এইচ আছে। তো আমার মেইনলি এখানে বের করতে হবে এস এর মান, এই জন্য এই বিটাকে আমি আর এস এর সাথে না রেখে এটা ভাগ ছিল এই পাশে পার করে দিয়ে গুণ করে দিলাম, এস এর মান এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এস এর মান আমরা এখানে পাইছি। এরপরে দেখো ক্ষেত্রফল, এটা একটা ক্ষুদ্র ফালি, ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দেখো এখানে যে ক্ষুদ্র ফালিটা নেওয়া হয় সবসময় এটা আয়তক্ষেত্রের হবে, যদিও এখানে তোমার মনে হচ্ছে ঢালু আছে, কিন্তু এটার ডিওয়াই এর মানটা এত ক্ষুদ্র যে ওই ঢালুটা বিবেচনাই করা হয় না, দৈর্ঘ্য গুণন প্রস্থ করে দিলেই হয়। যেমনটা তুমি দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত কিন্তু ওয়াই ধরা হয়েছে, আবার এখান থেকে এই পর্যন্ত এইচ মাইনাস ওয়াই ধরা হয়েছে। ডিওয়াইটাকে এখানে আমরা বিবেচনাই করলাম না, কেন করলাম না, এটা এত ক্ষুদ্র যে এটা মানের মধ্যেই আসে না। ঠিক আছে, এই জন্য এটাকে বাদ দিয়ে করা হচ্ছে। আচ্ছা, এই জন্য এটার ক্ষেত্রফল কি হচ্ছে এস ডিওয়াই, এস হচ্ছে দৈর্ঘ্য, ডিওয়াই ধরা হচ্ছে গভীরতা, দৈর্ঘ্য গুণন গভীরতা করলাম, এখানে ক্ষেত্রফল হয়ে গেল। এখন মনে করি বিসি হতে ওয়াই দূরত্বে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। এই যে বিসি হতে ওয়াই বার দূরত্বে এখানে দেখো, অর্থাৎ এর ভরকেন্দ্র যে এখানে হবে সেটা আমরা প্রমাণ করব যে এখান থেকে ওয়াই বার দূরত্বে আমাদের ভরকেন্দ্রটা আছে। ঠিক আছে, তাহলে ওয়াই বার দূরত্বে এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। এখন আমরা কিন্তু এখানে একটু শর্ট করে ফেলছি, আমাদের এখানে প্রথমে করা ওই যে আয়তক্ষেত্রে যেমন করছি যে ক্ষুদ্র ফালির ভরকেন্দ্র এত, তারপরে হচ্ছে টোটাল সেকশনের ভরকেন্দ্র এত, আমরা কিন্তু এইভাবে এখানে করতে পারতাম, কিন্তু আমরা তা না করে একবারে ইন্টিগ্রেশন করে দিছি। দেখো এর মধ্যে যেটা আছে সেটা তো তোমরা জানো, আয়তক্ষেত্র হতে যেটা হচ্ছে ক্ষুদ্র ফালির ভরকেন্দ্র
এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমার টোটাল সেকশনের যে ভরকেন্দ্র আছে সেটা চলে আসবে। এই জন্য এখানে এইটুকু তোমরা স্কিপ করতে পারবা, ঠিক আছে, প্রমাণটাকে একটু শর্ট করানোর জন্য। ওকে, তাহলে দেখো সেম প্রসেস আগের মতোই। তাহলে ডিএ কে ইন্টিগ্রেশন করলে কি হবে, এ, আর উপরে যদি করি ইন্টিগ্রেশন এইচ নিচে 0, আর ডিএ সমান কি লেখা যাবে, এস ডি ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, এরপরে দেখো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল কোনটা, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন, এটা কিন্তু বড় হাতের এ, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা এখানে নিতে পারি, বা এটাকে তুমি এইভাবে লিখতে পারো বিএইচ ডিভাইডেড বাই 2, একটু শর্ট হইলো, তাহলে নিচে লিখলাম বিএইচ ডিভাইডেড বাই 2। এরপরে এখানে এস এর ভ্যালুটা আমাদেরকে নিয়ে আসতে হবে, ইন্টিগ্রেশন দিয়ে দিবা, ইন্টিগ্রেশন চিহ্ন, আর এস এর ভ্যালু কত আমাদের এখানে আছে, বি ইন্টু এইচ মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এইচ ডিওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এই এইচটা কিন্তু এখানে ধ্রুবক হিসেবে আছে, কারণ অন্তরীকরণ হচ্ছে ডিওয়াই এর সাপেক্ষে, যার সাপেক্ষে অন্তরীকরণ হয় সে ব্যতীত সব কিছুই ধ্রুবক। তাহলে এখানে এই যে ডিওয়াইটা কিন্তু আমাদের সাপেক্ষ, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি, এর মধ্যে ভেজাল করতেছে কি এখানে এইচটা, কারণ এখানে এইচ এর কিন্তু কোনো প্রয়োজন নাই, এবং বিটা, অর্থাৎ এইচ আর বিটাকে আমরা এখান থেকে বের করে নিতে পারি, এইচ আর বিটাকে আমরা এখান থেকে কি করে নিতে পারি, বের করে নিতে পারি। তার আগে একটা জিনিস দেখো, যে জিনিসটা ভাগ থাকে তাকে যদি আমরা গুণ করি তাহলে উল্টে যায়, তাহলে এটা ভাগ অবস্থায় আছে, টুটা আছে নিচে, টুটা আসবে উপরে, আর এইচটা চলে যাবে কোথায়, নিচে, ইনটু এই যে বিটা বের করে নিয়ে আসলাম এর মধ্যে থেকে, এই যে এইচটা এর মধ্যে থেকে বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ এইচ ডিভাইডেড এইচ, আর নিচে হচ্ছে 0। কি করছি, এই বিটাকে বের করে আনছি, এইচ বের করে নিয়ে আসছি, তাহলে থাকলো কি এখানে এইচ মাইনাস ওয়াই ডিওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, ওকে, এই বি কেটে গেল, তাহলে 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। ওকে, এরপর একটা জিনিস খেয়াল করো, এই যে ওয়াইটা কিন্তু এটার সাথে গুণ হবে, ডিওয়াইটা গুণ হবে না, কারণ এটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ডিওয়াই বাদে যেগুলো থাকবে সেগুলো এর সাথে গুণ করে দাও। তাহলে ইন্টিগ্রেশন উপরে এইচ নিচে 0, এইচ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এটার সাথে এইচ গুণ করলে এইচ ওয়াই, মাইনাস ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, ব্যাস এখানে কি হবে, ডিওয়াই। ঠিক আছে, এরপরে আসো এখানে 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। এখন আমরা এই দুটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনের সূত্র ভাগ করে দিব। ধরো এইচ ওয়াইকে আলাদা করে দিলাম, তাহলে এইচ 0 এইচ ওয়াই ডিওয়াই, এটাকে আলাদা করে দিলাম, মাইনাস এটাকে আলাদা করে দিব, ইন্টিগ্রেশন অফ এইচ 0 ওয়াই স্কোয়ার ডিওয়াই। তাহলে এখানে কিন্তু আমাদের এই অংশটুকু কি হয়ে গেল, আলাদা হয়ে গেল, বুঝছো? এখন আসো বাকিটুকু আমরা কিভাবে করি। তাহলে 2 ডিভাইডেড বাই নিচে থাকলো কি, এইচ স্কোয়ার। এখন এই যে এইচটা আছে, এইচটা কিন্তু ধ্রুবক এখানে, তাই না? তাহলে এখানে ব্র্যাকেট অবশ্যই দিবা, কারণ এই ব্র্যাকেট দেওয়াটা এখানে অবশ্যই জরুরি। তাহলে এইখানে এইচটাকে বের করে নিলাম, আর এই যে ওয়াই ডিওয়াই আসছে না, তাহলে আমরা মূল সূত্র এখন লাগবেই, কিছু করার নাই, এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, এটা হচ্ছে মূল সূত্র। অর্থাৎ এক্স এর উপরে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা একটা বেড়ে যাবে এবং নিচে ওই পাওয়ারের সাথে 1 প্লাস হয়ে ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। তাহলে আমরা এখানে এই সূত্রগুলো যদি প্রয়োগ করি, যে ওয়াই ডিওয়াই সমান সমান তো তোমাদেরকে শর্টকাট সূত্র শিখাইছি, এটা থাকলে এক্স স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু কি লিখবা, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে আমরা এটা হতে এখানে নিয়ে আসতেছি, এইচটা থাকলো, ওয়াই ডিওয়াই যেহেতু আছে তাহলে এখানে ওয়াই ডিওয়াই হতে আমরা এখানে নিলাম ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2, যেটার আপার লিমিট হচ্ছে ওয়াই, লোয়ার লিমিট 0। ঠিক আছে, এরপরে এখানে মাইনাস ছিল, মাইনাস নিয়ে আসলাম। এরপরে এখানে যদি আমরা করি তাহলে এই সূত্র আমাদেরকে ফলো করতে হবে, তাহলে ওই সূত্র অনুযায়ী আমরা যদি মান বসাই তাহলে ওয়াই স্কোয়ার আছে, এন এর মান এখানে কত 2, তাহলে ওয়াই এর উপরে হবে 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, আর এখানে হচ্ছে আমার এইচ, আর এখানে যদি মান বসাই তাহলে ওয়াই এর জায়গায় এখানে কি কিছু একটা ভুল হচ্ছে না? হ্যাঁ, দেখো এখানে আমি
ওয়াই লিখে ফেলছি, এটা কি হবে এইচ হবে, এবং এখানে লিমিটই লিখিনি, এখানে 0 লিমিট, এখানে এইচ লিমিট। তাহলে এই যে ওয়াই স্কোয়ারের জায়গায় একবার বসবে এইচ স্কোয়ার, 0 বসলে কত 0 স্কোয়ার, এটার নিচে কত আছে ডিভাইডেড বাই 2 আছে, ডিভাইডেড বাই পুরোটা নিচে দিয়ে দিলাম ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে কি হবে, উপরে তো আছে হচ্ছে 2 আর 1 3, আর এই এইচটা আসবে ওয়াইয়ের জায়গায়, এইচ যদি ওয়াইয়ের জায়গায় আসে তাহলে এইচ টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3, কারণ এখানে এরপরে যদি তুমি করো 0 কিউব মাইনাস ডিভাইডেড বাই 3, লাভ নাই, একই জিনিস, প্রয়োজনই নাই, এটা কোনো করার প্রয়োজনই নাই, বা এখানেই করতে পারো 0 কিউব। ঠিক আছে, তাহলে এখানে কি করছি একবার খেয়াল করো, এখানে কিন্তু ভেজাল হতে পারে, এইচটা ধ্রুবক, ধ্রুবকটা ধ্রুবক হিসেবেই রাখছি, আর ওয়াই ডিওয়াই এর সূত্র জানি আমরা ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে লিমিট আছে যে কারণে লোয়ার লিমিট এবং আপার লিমিট নিছি, এখানে মাইনাস ছিল মাইনাস নিছি, এরপরে ওয়াই স্কোয়ার ডিওয়াই আছে, ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এন এর সূত্র বা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন যেটা থাকবে তার সাথে 1 যোগ করে পাওয়ার হবে, তাহলে n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, আপার লিমিট হচ্ছে এইচ, লোয়ার লিমিট 0। এরপরে এখানে আসার পরে আমরা কি করলাম, এই যে লিমিটের মানটা বসাই দিলাম, ওয়াই স্কোয়ারের জায়গায় একবার এইচ বসালাম আর একবার কত বসাইলাম ওয়াই স্কোয়ারের জায়গায় 0 বসাইলাম, এরপরে এখানেও সেম, এই যে 2 আর 1 কত হবে 3, এবার লিমিট বসাইলে ওয়াইয়ের জায়গায় আসবে এইচ টু দি পাওয়ার 3 আর নিচে 2 প্লাস 1 3, আর লোয়ার লিমিট কত 0, তাহলে ওয়াইয়ের জায়গায় 0 কিউব। ওকে, এখন আসো তাহলে 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, 2 ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, আর এখানে এইচ স্কোয়ার আর এইচ গুণ করলে কত হবে এইচ কিউব ডিভাইডেড বাই 2 মাইনাস এখানে এইচ কিউব ডিভাইডেড বাই 3। ঠিক আছে, আচ্ছা তাহলে 2h স্কোয়ার, 2h স্কোয়ার, এখানে যদি 2 আর 3 এর লসাগু করি তাহলে কত হবে 3 দুগুণ 6 হবে, তাহলে এখানে 3 দুগুণ 6, 6 দ্বারা 2কে ভাগ করলে কত 3, তাহলে 3h কিউব, এখানকার মাইনাস 6 দ্বারা যদি 6কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে থাকে 2, তাহলে 2h কিউব, 2 দ্বারা h কিউবকে গুণ করলাম। ঠিক আছে, তাহলে আমাদের আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এই 2 আর এই 6 কাটলে নিচে কত থাকবে 3 থাকবে, আর 3h কিউব থেকে যদি মাইনাস 2h কিউব করি তাহলে থাকবে h কিউব ডিভাইডেড বাই h স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 3, তাহলে এটা কাটলে উপরে থাকে h, এখন 1/3 সামনে নিয়ে আসো, বা উপরে h আছে h রাখো, নিচে 3। ঠিক আছে, হয়ে গেল, অতএব y বার ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই 3 প্রুভড। বুঝলা, দেখো তাহলে এখানে মানগুলো বসাই দিয়ে ঠাস করে এখানে বের করে ফেলবা, যারা একবার দেখে ফুললি ক্লিয়ার হবা না, যারা সেকেন্ড টাইম দেখবা আর একটু ক্লিয়ার হবা, সর্বোচ্চ 3 বার দেখবা। ঠিক আছে, 3 বারের বেশিও দেখতে আমি সাজেস্ট করবো না, কারণ এই প্রমাণটা 3 বার দেখলে আশা করি একদম কমপ্লিটলি বুঝে যাবা। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে মনে কর হয়তো ভাববা যে ভাই বুঝাইতে পারেনি তোমাকে, অন্য কারো একটু হেল্প নিবা, আর না হলে একটু ভালো করে নিজেই মানে ভিডিও দেখা বাদ দিয়ে নিজে একটু চিন্তা ভাবনা করবা। আমি কিন্তু সূত্র সব লিখে দিচ্ছি তোমাকে, জাস্ট মান বসাবা, তুমি দেখবা, তাইলে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, আর কমেন্টে অবশ্যই জানাবা যে এই জিনিসগুলো আসলে বুঝতে পারছো কিনা, যদি বুঝতে পারো তাহলে আলহামদুলিল্লাহ। আর নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ইনশাল্লাহ সলভ করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।